ইজিপি বা অনলাইন টেন্ডার সাবমিশন করতে গেলে যে সকল পেপারের স্ক্যান কপির প্রয়োজন হয় তার মধ্যে ব্যাংক লিকুইড বা ব্যাংক স্টেটমেন্ট অন্যতম। কোনো টেন্ডার সাবমিট করার জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগবে নাকি ক্রেডিট কমিটমেন্ট লাগবে সেটি টেন্ডার নোটিশে দেওয়া থাকলেও অনেকেরই বুঝতে অসুবিধা হয়। আর ব্যাংকের কাগজটি যদি ভুল দেওয়া হয় তার জন্য টেন্ডারটি বাতিল হওয়াই স্বাভাবিক। আজ আমি দেখাবো কিভাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে টেন্ডারটি সাবমিট করার জন্য ব্যাংকের কোন কাগজটি টেন্ডারের সাথে সাবমিট করার জন্য বলা হয়েছে। চলুন শুরু করি। শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট করব, ইজিপির আপডেটগুলো নিয়মিত পেতে এখনই ক্রিয়েটিভ আইটি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যে কোনো আপডেট সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। প্রথমে ইজিপিতে লগ ইন করে নিচ্ছি। টেন্ডার থেকে লিমিটেড টেন্ডার্সে প্রবেশ করছি। যে কোনো একটি টেন্ডারের টাইটেলে ক্লিক করে টেন্ডার নোটিশটি ওপেন করে নিচ্ছি। এলিজিবিলিটি অফ টেন্ডারার, এখানে টেন্ডারটি সাবমিট করার জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো দেওয়া থাকবে। এ নাম্বারে রয়েছে অনলি ইনলিস্টেড টেন্ডারার অফ দ্য ক্যাটাগরিজ A1 অ্যান্ড A2 অফ এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অর্থাৎ টেন্ডারটি সাবমিট করার জন্য যে ডিপার্টমেন্টের লাইসেন্স দরকার সেটি রয়েছে। বি নাম্বারে রয়েছে ট্রেড লাইসেন্স, সি নাম্বারে রয়েছে ভ্যাট সার্টিফিকেট এবং ডি নাম্বারে রয়েছে ইনকাম ট্যাক্স অর্থাৎ 3 সার্টিফিকেট। আমাদের লিকুইড অ্যাসেট অর্থাৎ ব্যাংকের কাগজের তথ্যটি প্রয়োজন। নোটিশে যদি লিকুইড অ্যাসেট বা ব্যাংক স্টেটমেন্টের তথ্যটি না থাকে তাহলে টিডিএসে প্রবেশ করতে হবে। সেজন্য ডকুমেন্টসে ক্লিক করে টিডিএসে প্রবেশ করছি। ভিউ ডকুমেন্টসে ক্লিক করছি। 2 নম্বরে থাকা টেন্ডার ডাটাশিট ফর্মটি ভিউ বাটনে ক্লিক করে ওপেন করছি। 3 নম্বরে থাকা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ফর্মটি ভিউ বাটনে ক্লিক করে ওপেন করছি। 9.1 এ লিকুইড অ্যাসেটের তথ্যটি রয়েছে। টেন্ডারার শ্যাল হ্যাভ মিনিমাম লিকুইড অ্যাসেট i.e. working capital or credit line from any scheduled bank, net of other contractual, the minimum amount of liquid asset or working capital or credit facilities of the tenderer shall be NA অর্থাৎ not applicable। অর্থাৎ এই টেন্ডারটি সাবমিট করার জন্য লিকুইড অ্যাসেট বা ব্যাংকের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। ব্যাংকের সার্টিফিকেট ছাড়াই টেন্ডারটি সাবমিট করা যাবে। আমরা এখন আরও একটি টেন্ডারের লিকুইড অ্যাসেটের তথ্যটি দেখব। সেজন্য আরও একটি টেন্ডারের টাইটেলে ক্লিক করে টেন্ডার নোটিশটি ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি অফ টেন্ডারার। এখানে টেন্ডারটি সাবমিট করার জন্য যে শর্তগুলো রয়েছে এখানে উল্লেখ করা হয়েছে। এফ নাম্বারে দেখতে পাচ্ছেন দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফ্যাসিলিটিস অফ দ্য টেন্ডারার শ্যাল বি টিকে 35 লাখ, অর্থাৎ টেন্ডারটি সাবমিট করার জন্য 35 লাখ টাকার লিকুইড অ্যাসেট দেখাতে হবে। ব্যাকেটে উল্লেখ করে দিয়েছে ব্যাংক স্টেটমেন্ট মাস্ট বি সাবমিটেড, অর্থাৎ টেন্ডারের সাথে অবশ্যই ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি সাবমিট করতে হবে। তো চলুন আমরা এখন ব্যাংক স্টেটমেন্টের একটি স্যাম্পল দেখে আসি। এটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ফরম্যাট।
এখানে ব্যাংক স্টেটমেন্টের তথ্যগুলো দেয়া থাকবে এবং ব্যাংকের কত তারিখে কত টাকা ডেবিট ক্রেডিট করা হয়েছে সে তথ্যগুলো দেয়া থাকবে। তো আমরা এখন আরও একটি টেন্ডারের নোটিশ ওপেন করছি। টেন্ডার আইডিটি লিখে সার্চ দিচ্ছি। যে টেন্ডারটি এসেছে এটি একটি পিডাব্লিউডির এলটিএম টেন্ডার। টেন্ডার টাইটেলে ক্লিক করে টেন্ডার নোটিশটি ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবিলিটি অফ টেন্ডারারে টেন্ডার সাবমিট করার জন্য যে সকল শর্ত রয়েছে তা উল্লেখ করা হয়েছে। লিকুইড অ্যাসেটের শর্তে বলা হয়েছে দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট লাইন নিড অফ আদার কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট ইজ 5 lakhs only. Working capital submitted by any scheduled bank of Bangladesh in the format as specified from PW2B3. Failing to submit in PW2B3 will make the tender not responsive. অর্থাৎ টেন্ডারটি সাবমিট করার জন্য টেন্ডারের সাথে ক্রেডিট কমিটমেন্টের স্ক্যান কপি সহ টেন্ডারটি সাবমিট করতে হবে এবং ক্রেডিট কমিটমেন্টের ফরম্যাটটি অবশ্যই PW2B3 ফরম্যাটের হতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে তারা উল্লেখ করে দিয়েছে টেন্ডারটির সাথে PW2B3 ফরম্যাটের ক্রেডিট কমিটমেন্ট সাবমিট না করলে তারা কোনো রেসপন্স করবে না। তো এখন আমরা দেখব ক্রেডিট কমিটমেন্ট PW2B3-র একটি স্যাম্পল। এটি হচ্ছে PW2B3 ফরম্যাটের একটি স্যাম্পল। উপরের দিকে ব্যাংকের নাম এবং তথ্যগুলো দেওয়া থাকবে এবং ফ্রম PW2B3 ফরম্যাট কথাটি উল্লেখ থাকবে এবং টেন্ডার নাম্বার থাকবে, রেফারেন্স নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনের মধ্যে কোম্পানির নাম, অ্যাড্রেস এবং কাজের নাম এবং লিকুইড অ্যাসেটের তথ্যগুলো উল্লেখ করতে হবে। এখন আমরা আরও একটি টেন্ডারের নোটিশ ওপেন করব। টেন্ডার টাইটেলে ক্লিক করে নোটিশটি ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি অফ টেন্ডারার্সে আগের মতোই টেন্ডারের সাবমিট করার তথ্যগুলো রয়েছে এবং 4 নম্বরে টেন্ডারার শ্যাল হ্যাভ মিনিমাম লিকুইড অ্যাসেট অর ওয়ার্কিং ক্যাপিটাল অর credit facilities of the tenderer shall be 46 lakh. In case of bank statement, deposit must remain 2 consecutive working days. Credit facility of the tenderer shall be acceptable in the from PW37. Mentioning the name of the work certificate must contain single tender ID. Bank solvency certificate will be not allowed as liquid asset. অর্থাৎ এখানে ব্যাংক স্টেটমেন্ট দেখালে অবশ্যই কমপক্ষে 2 দিনের জন্য টাকাটি ব্যাংকে জমা রাখা হয়েছিল এমন একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে অথবা ক্রেডিট কমিটমেন্টের ক্ষেত্রে PW37 ফরম্যাটে ক্রেডিট কমিটমেন্ট টেন্ডারের সাথে অবশ্যই সাবমিট করতে হবে। তো বেশিরভাগ টেন্ডারের ক্ষেত্রে এই রকম তথ্যগুলোই টেন্ডার নোটিশে উল্লেখ থাকে। তো এভাবেই আমরা খুব সহজে টেন্ডার নোটিশটি ওপেন করেই টেন্ডারের সাথে ব্যাংক স্টেটমেন্ট চেয়েছে নাকি ক্রেডিট কমিটমেন্ট চেয়েছে সেটি দেখে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন, সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।